নমস্কার। আজ আমরা ভারতের ২০২৬ সালের ইউনিয়ন বাজেট নিয়ে আলোচনা করব। চলুন একদম গভীরে গিয়ে দেখি এই বাজেটের মধ্যে আসলে কি আছে। দেখুন, যখনই কোনো দেশের বাজেট পেশ হয় সবার মনে একটাই প্রশ্ন ঘোরে, সরকার কি এবার কোনো বড়সড় চমক দেবে? মানে যাকে বলে বিগ ব্যাং রিফর্মস, নাকি যা যেমন চলছে তেমনই চলবে, একটা স্থিতিশীল পথ ধরে এগোবে? তো এইবারের বাজেটে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু বেশ পরিষ্কার। সরকার এবার কোনো আমূল পরিবর্তনের দিকে যায়নি, বরং যা কিছু আগে থেকেই চলছে সেই পরিকল্পনাগুলোকেই আরও মজবুত করার ওপর জোর দিয়েছে। সোজা কথায় ধারাবাহিকতায় মূল মন্ত্র। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে কেন এই স্থিতিশীল পথটা বেছে নেওয়া হলো? এর পেছনের কারণটা কি? চলুন সেটা একটু খতিয়ে দেখা যাক। ব্যাপারটা হলো, সরকারের লক্ষ্যটা বেশ স্পষ্ট। তারা চাইছে ৭% বেশি জিডিপি গ্রোথের একটা শক্ত ভিত্তি তৈরি করতে। আর তার জন্য স্থিতিশীলতা, ফিস্কাল ডিসিপ্লিন বা রাজস্ব শৃঙ্খলা আর মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা, এই তিনটে জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে সরকারের ধারণাটা হলো যে আগের রিফর্মগুলো যখন ফল দিতে শুরু করেছে, তখন নতুন কিছু না করে সেই ভিতটাকেই আরও মজবুত করা বুদ্ধিমানের কাজ। তো এই স্থিতিশীলতার আবেহেও একটা জায়গা আছে যেখানে সরকার কিন্তু বিশাল বড় বাজি ধরেছে, আর সেটা হলো ভবিষ্যতের ভারত গড়ে তোলা। চলুন দেখি ঠিক কোথায় সবচেয়ে বেশি বিনিয়োগটা করা হচ্ছে। আর এই হলো সেই চমকে দেওয়ার মতো সংখ্যাটা, ১২.২ লক্ষ কোটি টাকা। এটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা সোজা বাংলায় মূলধনী ব্যয়। মানে এই বিপুল পরিমাণ টাকা খরচ হবে রাস্তা, ব্রিজ, রেলওয়ের মতো দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির পেছনে। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন কি অসম্ভব পরিবর্তন। ২০১৪-১৫ সালে এই খাতে খরচ ছিল মাত্র ২ লক্ষ কোটি টাকা। সেখান থেকে লাফিয়ে ২০২৫-২৬ হল ১১ লক্ষ কোটি। আর এই বাজেটে সেটা বেড়ে দাঁড়াচ্ছে ১২.২ লক্ষ কোটি, মানে প্রায় ৬ গুণ বৃদ্ধি। এটা থেকেই বোঝা যায় যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো তৈরি করাটা সরকারের কাছে কতটা বড় অগ্রাধিকার। এখন প্রশ্ন হলো, এই এত টাকা দিয়ে ঠিক কি হবে? আচ্ছা দেখুন, নতুন সুরাট ডানকুনি ফ্রেট করিডর তৈরি হচ্ছে, যা দেশের পণ্য পরিবহনে গতি আনবে। আসছে ৭টা নতুন হাইস্পিড রেল করিডর। শুধু তাই নয়, ২০টা জাতীয় জলপথ চালু করা হচ্ছে। ছোট শহরগুলোর পরিকাঠামোতেও জোর দেওয়া হচ্ছে, আর দেশের মধ্যেই যাতে আরও বেশি বিমান তৈরি হয় সেই ব্যবস্থাও করা হচ্ছে। সব মিলিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তনের ছবি কিন্তু পরিষ্কার। এতক্ষণ তো গেল দেশের বড় বড় পরিকল্পনার কথা। এবার আসা যাক এমন একটা বিষয়ে যা সরাসরি আমাদের অনেকের পকেটে প্রভাব ফেলেছে, আর সেটা হলো শেয়ার বাজার। বাজেটের একটা সিদ্ধান্তে কিন্তু বাজার বেশ ভালোমতোই কেঁপে উঠেছিল। ঘটনাটা হলো, বাজেট পেশের দিনই শেয়ার বাজারে একটা বড়সড় পতন দেখা গেল। সবাই ভাবতে শুরু করল কি এমন হলো। কারণটা কিন্তু লুকিয়েছিল ছোট্ট একটা ট্যাক্সের পরিবর্তনে। ভাবা যায়, এই সেই পরিবর্তন, সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বা এসটিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন, ফিউচার্স কন্ট্রাক্টের বিক্রির ওপর ট্যাক্স 0.02% থেকে বেড়ে সোজা 0.05% হয়ে গেছে, আর অপশনস কন্ট্রাক্টের ক্ষেত্রেও তা 0.125% থেকে বেড়ে 0.15% করা হয়েছে। শুনতে হয়তো খুব কম মনে হচ্ছে, কিন্তু যারা নিয়মিত ট্রেডিং করেন তাদের জন্য এই খরচ বৃদ্ধিটা বেশ বড় একটা ধাক্কা, আর সেই কারণেই বাজারে এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। শেয়ার বাজারের আলোচনা থেকে বেরিয়ে এবার চলুন দেশের সার্বিক আর্থিক স্বাস্থ্যের দিকে তাকানো যাক। মানে অনেকটা একটা কোম্পানির ব্যালেন্স শিট দেখার মতো করে দেশের আয় ব্যয়ের হিসেবটা একবার দেখে নেওয়া যাক। তো সরকারের রোজগারটা আসে কোথা থেকে? এই চার্টটা দেখুন, সবচেয়ে বড় অংশ প্রায় ২৪% আসছে কিন্তু ধার করে, মানে ঋণ থেকে। এরপরেই আছে ইনকাম ট্যাক্স থেকে ২১%, আর কর্পোরেট ট্যাক্স থেকে ১৮%। জিএসটি এবং অন্যান্য ট্যাক্স থেকেও আসছে ১৫%, মানে আয়ের একটা বড় অংশই কিন্তু ঋণ নির্ভর। এবার দেখি খরচটা কোথায় হয়। আয়ের সবচেয়ে বড় দুটো অংশ কিন্তু চলে যাচ্ছে রাজ্যগুলোকে তাদের করের ভাগ দিতে, যেটা প্রায় ২২%, আর আগের নেওয়ার ঋণের সুদ মেটাতে সেটা আরও ২০%। ভাবুন, মোট খরচের প্রায় ৪২%ই চলে যাচ্ছে এই দুটো খাতে। এরপরে আছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আর প্রতিরক্ষা খাত। এই আয় আর ব্যয়ের হিসেবটা বুঝতে গেলে একটা শব্দ আমাদের জানতেই হবে, ফিস্কাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি। খুব সহজ কথায় এটা হলো সরকারের মোট আয় আর মোট ব্যয়ের মধ্যেকার ফারাক।
মানে আয় যদি ১০০ টাকা হয় আর ব্যয় যদি ১০৫ টাকা হয়, তাহলে এই ৫ টাকাই হল ফিস্ক্যাল ডেফিসিট, আর এই ঘাটতি মেটাতেই সরকারকে ধার করতে হয়। তো এই ঘাটতির পরিমাণটা কত? এই বাজেটে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে জিডিপির ৪.৩%। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা, কারণ মহামারীর সময়ে এই ঘাটতি বেড়ে ৯.২% পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখান থেকে কমিয়ে ৪.৩% নিয়ে আসার লক্ষ্যমাত্রাটা বেশ ইতিবাচক। এর মানে হল সরকার ধীরে ধীরে ঋণের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। তাহলে এত সব সংখ্যা আর আলোচনার পর আমরা যদি এক কথাই বুঝতে চাই, তাহলে ২০২৬ সালের এই বাজেটটা আসলে আমাদের কি বলছে? এর মূল বার্তাটা কি? এই বাজেট আসলে একটা কৌশলগত সিদ্ধান্তের কথা বলে, আর সেটা হলো কোনো নতুন দিকে হুট করে ঝাঁপিয়ে না পড়ে যে ভিতটা তৈরি হয়েছে তাকেই আরও মজবুত করা। মানে স্বল্পমেয়াদী কোনো চমক বা আমূল পরিবর্তনের দিকে না গিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ওপরই ভরসা রাখা হচ্ছে। আর এখানেই আমাদের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন থেকে যায়। এই যে স্থিতিশীলতার পথ, এটাই কি উন্নয়নের জন্য সবচেয়ে নিরাপদ রাস্তা, নাকি এর ফলে বড় কোনো সংস্কারের সুযোগ হাতছাড়া হয়ে গেল, যা অর্থনীতিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারত? এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে আছে। দেখা যাক সময় কি বলে।